ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। শপথের শেষে দুই প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকে বসারও কথা রয়েছে। পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়া এই সফরে নানা দাপ্তরিক কাজ ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এর আগে বুধবার টেলিফোনে আলাপের সময় তার সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ গ্রহণ করেই দিল্লি যাচ্ছেন তিনি। সোমবার রাতে তার ঢাকা ফেরার কথা রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেটে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় মূল্যস্ফীতি ছিল 12.3%, আর রিজার্ভ ছিল $1 বিলিয়ন কম। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে বড় অবস্থানে নেওয়া হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা, গাজায় গণহত্যা এবং কোভিড-19 মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এর হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। তিনি বলেন, এমন বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দাভাব, স্থবিরতা, মুদ্রাস্ফীতি বেশি, বাংলাদেশও তার থেকে পিছিয়ে আছে, মানে রেহাই পায়নি। বাংলাদেশে একই অবস্থা। এই অবস্থার মধ্যেও আমরা অন্তত একটা বাজেট দিতে পারলাম। বাজেটটা আমরা একেবারেই মানে পিছিয়ে যাইনি, তবে আমরা এবারে বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি যে খুব বেশি মানে বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। মানুষের হাতে টাকা থাকা ব্যাংকে ফিরিয়ে আনতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সব সরকারই এটি করে। বাজেটে মৌলিক অধিকার, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাদের বক্তব্যে উঠে আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা ঘোষণার আগে পরের নানা প্রসঙ্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতির ধারাবাহিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় স্বীকৃতি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার সীমা নির্ধারণ এবং আঞ্চলিক সেনাবাহিনী গঠন সহ 6টি সুনির্দিষ্ট দাবি তুলেছিলেন বঙ্গবন্ধু। তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিব জেলে। রিজার্ভের দিকে না তাকিয়ে মানুষের নিত্য প্রয়োজন মেটানোই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বৈশ্বিক সংকটের ধাক্কা এখনও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এ সময় বাজেট নিয়ে মূল্যায়ন তুলে ধরেন সরকার প্রধান। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো। সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতা বৃদ্ধির পাশাপাশি অসচ্ছল মানুষকে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রায় 150টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষের অনুরোধে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, এই প্রক্রিয়ায় অবৈধ উপায়ে অর্জিত টাকা আসবে না। সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন না
বলেও জানান এনবিআর চেয়ারম্যান। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 2 বছরের ব্যবধানে আবারও বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবার নগদ টাকা ও ব্যাংক সঞ্চয়ে কর ধরা হয়েছে 15%, আর জমি ও ফ্ল্যাটে নির্ধারিত হারে কর জানিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। এনবিআর চেয়ারম্যান জানান, জমি কেনাবেচার পদ্ধতিগত ত্রুটির কারণে অপ্রদর্শিত অর্থ তৈরি হচ্ছে। আবার অনেকে নিজেরা রিটার্ন পূরণ করায় ভুল করে ফেলেন, ফলে এই সম্পদ দেখাতে পারছেন না। আবার ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস চালু হওয়ায় অনেক কোম্পানি বৈধ সম্পদ দেখাতে পারছেন না, তাই বিশেষ সুযোগ দেয়া হয়েছে। রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য অনেক দেশে এই প্র্যাকটিসটি আছে। আমরাও সেইভাবে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটি দাবি এসেছিল। এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বেশিরভাগই পাচার হয়, কিছু ব্যয় হয় ভোগ বিলাসে। সুযোগ দিলেও এসব টাকা অর্থনীতিতে আসে না। অর্থনীতিতে কালো টাকার পরিমাণ কত তার হিসাব করা এনবিআর এর কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করার জন্য করেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগ বিলাসের কাজে ব্যয় করে ফেলে। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমন ইয়ে হয় না। সংবাদ সম্মেলনে উঠে আসে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান জানান, আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় বেনজির আহমেদ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নেওয়া পদক্ষেপে বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে এমন প্রত্যাশার কথা জানালেন অর্থমন্ত্রী। আর ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়াটাকেও অস্বাভাবিক বলতে রাজি নন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও আমদানি শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী, যার প্রভাবে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবারও দাবি করলেন, সরকারের নেওয়া উদ্যোগে কমবে মূল্যস্ফীতি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চালু রাখার কথাও জানান অর্থমন্ত্রী। আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। দেখা যায়, চেষ্টা তো করতে হবে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে। ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে কিনা এমন প্রশ্নে জানান, চিন্তার কিছু নেই, সব অর্থমন্ত্রী ব্যাংক থেকে ঋণ নেয়। সরকার ব্যাংক থেকে ঋণ নিলে তারল্য সংকট হবে কিনা এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারল্য সংকট চলমান প্রক্রিয়া, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। আমরা এইসব সংকট পার হয়ে এসেছি এবং আমরা তো দেখেছি যে একদম দেউলিয়াতে এই যে আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয়নি। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। সাংবাদিকদের প্রশ্নে অর্থনীতির সংকটের কথা বারবার উঠে এলেও অর্থমন্ত্রী জানান, দেশে এখনো কোনো সংকট তৈরি হয়নি। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার, বাংলাদেশ তো এখন জয়ের পথে, হৃদয় লিটন জুটি দারুণ খেলছে, কেমন দেখছেন? আর টিএসসির পাশাপাশি হলগুলোতেও নিশ্চয়ই খেলা দেখতে টিভি রুমে ভিড় করছেন ভক্তরা, সব মিলিয়ে জানাবেন। অবশ্যই আপনি দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশ দল এগিয়ে আছে, যদিও দ্রুত 3 উইকেট হারিয়েছিল। তারপরে বলতে হচ্ছে যে বাংলাদেশ দল এই ম্যাচে আছে, ভালোভাবে আছে এবং এখন যে অবস্থা তাতে বলতেই হয় যে বাংলাদেশ দল যদি ঠিকমতো যেভাবে এগোচ্ছে যেতে পারে তাহলে ম্যাচটা জিতে যাবে। কারণ আপনি দেখেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা অনেক লম্বা, আর প্রত্যেক বলে রান করলেই কিন্তু বাংলাদেশ দল ম্যাচটা জিতে যায়। কারণ 60 বলে
61 রান দরকার, সেই দিক থেকে অবশ্যই বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারে বলে আশা করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক সমর্থকরা এসেছে বাংলাদেশের, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে, এছাড়া বাইরে থেকে কিন্তু অনেকেই খেলা দেখতে এসেছেন এবং সব শ্রেণীর মানুষ এসেছেন। আমি সকাল থেকেই আছি এখানে, যখন থেকে বাংলাদেশ দলের খেলা শুরু হয়েছে তখন থেকেই দেখেছি যে ঢাকার আশেপাশে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা রয়েছেন সেখানে, এবং সব শ্রেণীর মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে আশেপাশে যারা চা বিক্রি করছেন তারাও কিন্তু খেলার দিকে নজর রেখেছেন এবং সবাই আশা করছেন যে এই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে। এবং এখন পর্যন্ত যেভাবে খেলেছে বাংলাদেশ দল তাতে কিন্তু সবাই খুশি, বিশেষ করে রিশাদের বোলিং, মুস্তাফিজের বোলিং, শান্তর ক্যাপ্টেন্সি। যদিও ব্যাটিং অর্ডারে শান্ত, সৌম্য এবং জুনিয়র তামিম যে ব্যর্থ হয়েছেন তাতে একটা আক্ষেপ আছে, তারপরেও উইকেটটা অনেক কঠিন সবাই জানেন। সেই দিক থেকে এখন পর্যন্ত সবাই সন্তুষ্ট যে এই ম্যাচটা নিয়ে। এবং আপনি যেটা বলছিলেন যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাণকেন্দ্র, এখানে সবসময় খেলা দেখানো হয় এবং সবাই আগ্রহ নিয়ে খেলা দেখতে আসেন। এছাড়াও কিন্তু প্রত্যেকটা হলে যেহেতু ভোরে খেলা শুরু হয়েছে, অনেকেই এই সময়টাতে আসতে চাননি টিএসসিতে, তারা হলে বড় পর্দাতে খেলা দেখছেন। কারণ আমরা সবাই জানি যে সবটা হলে কিন্তু খেলা দেখার ব্যবস্থা আছে, হল রুম রয়েছে, টিভি রুম রয়েছে, সেখানে কিন্তু তারা খেলা দেখছে। এবং ম্যাচ শেষে যখন বাংলাদেশ জয় পাবে তখন হয়তো বা এই সিনারিওটা আরও ভালো দেখতে পারবো আমরা। এবং দেখা যাক যে বাংলাদেশ দল বাকি যে কাজটা রয়েছে সে ঠিকঠাক করতে পারে কিনা। সমর্থকরা কিন্তু সেই অপেক্ষাতেই আছে যে এই ম্যাচটা বাংলাদেশ দল জিতবে। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। এবার বর্ষা মৌসুমে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অল্প সময়ে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তীব্র হবার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকেরা বলছেন, দীর্ঘ খরার পর এবার বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে সিলেট, সুনামগঞ্জ, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাতেও মাঝারি বন্যার শঙ্কা করছে গবেষকেরা। ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবারের এপ্রিলে, যা গড়ে স্বাভাবিকের চেয়ে ৮১% কম। পুরো মাস জুড়েই ছিল প্রচণ্ড তাপপ্রবাহ। মে মাসের শেষে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবার আগেভাগেই চলে এসেছে বর্ষা। মৌসুমি বায়ু সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে সিলেট বিভাগে। এখানে গেল এক সপ্তাহে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি, সাথে উজানের ঢলে ভাসছে সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চল। আবহাওয়া গবেষকেরা বলছেন, দীর্ঘ খরার পর লা লিনা সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে। মধ্য জুনের পর অতি ভারী বৃষ্টির মুখে পড়তে পারে দেশ। লা নিনা যদি অ্যাক্টিভ থাকে তখন বাংলাদেশে টেলিকানেক্টেড করা যায় বৃষ্টিপাত হয়, যে এইবার মনসুন পিরিয়ডে স্বাভাবিক অপেক্ষা একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হেড বে অফ বেঙ্গলে তৈরি হয়, তখন আমাদের যে ক্লাইমেট আউটলুক তার অনেক সময় ব্যত্যয় ঘটে, কখনো কখনো মৌসুমি বৃষ্টিপাত অনেক বেশি হয়ে যায়। জলবায়ু গবেষকেরা বলছেন, বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বর্ষায় সিলেট, রংপুরের বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে। ভারী বৃষ্টি হলে হাওরের বাঁধ নষ্ট হয়ে পরিস্থিতি নাজুক হতে পারে। ভৈরব হয়ে বঙ্গোপসাগরে যে পানিটা যায়, এর প্রবাহ খুবই ধীর এবং ভৈরব পর্যন্ত ওই পানি আসতেই পারে না বিভিন্ন কারণে। সেই কারণে উত্তর পূর্বাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি, যেটা তীব্র মাত্রার বন্যাই হতে পারে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, এবছর বড় বন্যার আশঙ্কা আছে। সেই অনুযায়ী উপকূল, হাওর ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছে। ৫,৮২১ কিলোমিটার আমরা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ আমাদের উপকূলীয় অঞ্চলে দেওয়া আছে। তারপরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমরা মাটির বাঁধ দিয়ে রেখেছি। বর্ষার মৌসুম আসতেছে, আসার আগেই আমাদেরকে এই বাঁধগুলোকে তড়িঘড়ি করে এটা আমরা মেরামত করে আবার বর্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এ মাসে বঙ্গোপসাগরে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হবার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ ভাগই ছিলেন নমুনা পরীক্ষায় নেগেটিভ, আর ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না ৩২% রোগীর। এ কারণে রোগ শনাক্ত চিকিৎসা শুরুতে দেরি হওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মৃত্যু পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অস্বাভাবিক লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ভয়াবহ বছর ছিল ২০২৩। মারা যায় ১৭০০ জনের বেশি। এর আগে এত মৃত্যু কখনো হয়নি। কারণ খুঁজতে রাজধানীর সরকারি বেসরকারি ১৩টি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয় মারা যাওয়া ৯৩ জন রোগীর তথ্য।
স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণে উঠে আসে রোগীদের 58 ভাগই হাসপাতালে ভর্তির সময় ডেঙ্গু পজিটিভ ছিলেন, বাকি 42 ভাগের ডেঙ্গু ধরা পড়েনি। ভেরি কুইক টার্ন, সিম্পল, মানে ডেঙ্গু ফিভার থেকে ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে গেছেন, যে একটা মানে যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যতটুকু পর্যাপ্ত সময়টা ততটুকু না। প্রত্যেকটা জ্বরকে আপনারা ছোটোখাটো জ্বর, মামুলি জ্বর সেরে যাবে এটা না ভেবে আপনারা টেস্টটা করান। টেস্টটা চিপ, টেস্টটা করানোর সময় যেখানে টেস্টটা করতেছেন ওখানেই ফিজিশিয়ান আছে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তার সাথে টেস্টের রিপোর্ট সহ আপনি ফিজিক্যালি দেখা করেন। এক সময় ডেঙ্গুর প্রধান লক্ষণ ছিল জ্বর, এখন যুক্ত হয়েছে আরও অনেক লক্ষণ। মারা যাওয়া রোগীদের 32 ভাগেরই ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না, ডায়রিয়া, কাশির মতো লক্ষণ নিয়েও ভর্তি হয়েছেন অনেকে। সুনির্দিষ্ট লক্ষণ না থাকায় সন্দেহ করেন না রোগীরা, ফলে চিকিৎসার বাইরে থাকেন তারা। ততক্ষণে জটিলতা বেড়ে যাওয়ায় আর বাঁচানো যায় না রোগীদের। বেশিরভাগই মারা যান হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম 2 দিনেই। যাদের ওয়ার্নিং সাইন আসছে তারা যদি সময়মতো না আসে, এক একটা সময়ে একটা যখন আওয়ার পার হবে তখন রোগীগুলো কিন্তু অর্গান ড্যামেজ হয়ে যাবে। যদি কোনো ডেঙ্গি পেশেন্ট দেরি করার জন্য 2টা অর্গান ড্যামেজ হয়, তাদের 40% মৃত্যু হবে আইসিইউতে। 3টা অর্গান ড্যামেজ হলে 75% ডেথ হবে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে যাদের ওয়ার্নিং সাইন থাকতেছে তার থেকে যদি সময় ক্ষেপণ হয় আপনি মৃত্যু ঠেকাতে পারবেন না। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় 3000 রোগী, মৃত্যু হয়েছে 36 জনের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের নির্দেশে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চলবে। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং মাদারীপুর ও গোপালগঞ্জের দুর্নীতি দমন কমিশনের 2টি দল পার্কে যায়। পরে বেনজির ও তার পরিবারের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ বুঝে নেন তারা। রাত 11:30টার দিকে মাইকিং করে নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেওয়া হয়। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমির উপর গড়ে তোলা হয় সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। বিজ্ঞ আদালত এই সাভানা পার্কটি দেখাশোনার জন্য জেলা প্রশাসক মহোদয়কে নির্বাচন করেছেন এবং পুকুর যেগুলো আছে সেগুলা জেলা মৎস্য কর্মকর্তা এবং যে জমিগুলো চাষের জমি আছে সেগুলা আপনার কৃষি কর্মকর্তাকে নিযুক্ত করেছেন। 40 লাখ টাকা মুক্তিপণের দাবিতে লিবিয়ায় নাটোরের 4 যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। যুবকদের বেঁধে রেখে নির্যাতন করা হচ্ছে আর সেই ভিডিও পাঠানো হয়েছে স্বজনদের। প্রিয়জনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। নির্যাতনের শিকার এই 4 যুবকের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম চরপাড়ায়। প্রায় 2 বছর আগে শ্রমিকের কাজ নিয়ে তারা লিবিয়া যান। গত 2 জুন ওই 4 প্রবাসীর পরিবারের ইমো ফোন কল আসে। জানানো হয় তাদের অপহরণ করা হয়েছে, মুক্তিপণ দিতে হবে 40 লাখ টাকা। এতে উৎকণ্ঠায় অপহৃতদের স্বজনরা। আমার কাছে জানবে কি চাইবে, আমি জানবে কি করে দেব রে। প্রিয়জনকে নিরাপদে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে 4 যুবকের পরিবার। আমার বেটার খালি জানবে কি চাই, সন্তানকে আমি ঘুরি চাই। আমার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই, সন্তানকে আমি ঘুরি চাই। আমার একটাই দাবি, আমার 4টা সন্তানকে ওরা আটকায় রাখছে, আমরা কোনো কিছুই চাই না। আমার 4টা সন্তান যেন মায়ের কাছে যেন পাঠায় দেয়। এই ঘটনায় পুলিশ লিখিত অভিযোগ পায়নি, তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। লিবিয়ায় 4 বাংলাদেশি অপহরণ এবং মুক্তিপণ দাবির বিষয়টি ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি। পরবর্তীতে খবর পেয়ে বিষয়টি পুলিশ সুপার নাটোর স্যারকে অবহিত করি এবং স্যারের নির্দেশক্রমে আমরা ভুক্তভোগীদের পরিবারের কাছে যাই এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করি। অপহৃতরা একই গ্রামের সোহান হোসেন, সাগর শেখ, নিজাম আলী ও বিদ্যুৎ হোসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর আগারগাঁওয়ে চলছে জাতীয় বৃক্ষ মেলা। এবার শতাধিক স্টলে দেশি বিদেশি 200 প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক গাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।
বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগান ও ঘর সাজানো গাছ। এছাড়া ফল ও শোভাবর্ধক গাছের চাহিদাও বেশি বলছেন ব্যবসায়ীরা। পছন্দের গাছ কিনতে মেলায় ভিড় করছেন নগরবাসী। এছাড়া অনেক স্টলে রয়েছে নানা জাতের বনসাই গাছ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার দাবিতে সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করে ইউপিডিএফ। অবরোধের কারণে রাঙামাটির সাথে অন্য এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আটকা পড়েছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকেরা। ইউপিডিএফ এর অভিযোগ, সম্প্রতি উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে 50 জনের একটি সন্ত্রাসী দল বাঘাইহাটে যায়। এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার শঙ্কা রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, কালকেই নির্বাচন হবে, আর এর আগে অবরোধ ডাকার কারণ কি প্রভাব দেখছেন এখন? প্রভাবটা হচ্ছে, যেহেতু আগামী কালকে নির্বাচন, তো আবার আজকে যে ইউপিডিএফ এর যে অবরোধ, এটা নিয়ে কিন্তু আসলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলা যায়। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সাজেক, এই যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে প্রায় 200 শতাধিক পর্যটক কিন্তু গতকালকে তারা এসেছেন বা তার আগের দিনও এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফেরা নিয়ে এখন সংখ্যা দেখা দিয়েছে, কারণ যেহেতু রাঙামাটি সাজেক এবং বাঘাইহাট যে রোডটা, এটা কিন্তু ইউপিডিএফ এর উদ্দিষ্ট এলাকা। সড়ক অবরোধে আমরা কঠোর ভূমিকা পালন করতে দেখি। তো এখানে আজকে আসলে যেতে পারবে কিনা আসলে এখনো নিশ্চয়তা না, কারণ 10টায় এখান থেকে যে টুরিস্টদের যে বহরটা সেটা সারে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এখনো ক্লিয়ার মেসেজ পাইনি যে আসলে সারতে পারবে কিনা। সেক্ষেত্রে এখানে টুরিস্টদের ফেরা নিয়ে একটা সংখ্যা দেখা দিয়েছে, আমরা হয়তো বার্তার পরে আমরা জানতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, এখানে রাঙামাটিতে যে 10টি উপজেলার মধ্যে 9টি উপজেলার নির্বাচন কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এই যে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কিন্তু গত 29 তারিখে যে নির্বাচন হওয়ার কথা ছিল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখানে হেলিশুটিং কেন্দ্রগুলোতে মালামাল নিতে না পারার কারণে সেখানে স্থগিত করা হয়েছিল। তো যার কারণে আজকের যে আগামীকালকের যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। অলরেডি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তো একটা বিষয় হচ্ছে, এখানে যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এই যে উপজেলার মধ্যে যে পাহাড়ে যে আঞ্চলিক যে দলগুলো রয়েছে, ইউপিডিএফ, জেএসএস, এমএল নার্মা এবং অন্যান্য যে দলগুলো রয়েছে, তাদের আধিপত্যতা এখানে আছে। যার কারণে এই যে গত 2018 সালে আমরা দেখেছি এখানে নির্বাচন পরবর্তী সংস্থা হয়েছে, সেখানে 8 জন মারা গেছে আমরা দেখেছি। তো এর কারণে এবারও কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ এখানে নির্বাচনের পরবর্তী বা নির্বাচনের কোনো সহিংসতা হয় কিনা সেটা তারা শঙ্কা প্রকাশ করছেন। তবে প্রশাসন বলছে তারা সতর্ক আছেন যেন সে ধরনের ঘটনা না ঘটে। তো আমি যদি নির্বাচন একটু যদি বলি, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি 4 জন হচ্ছে পুরুষ এবং ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে হচ্ছে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 78,000 প্লাস। এখানে ভোট কেন্দ্র হচ্ছে 39টি, তার মধ্যে 6টি হেলিশুটি কেন্দ্র আছে। সবকিছু মিলে আগামীকালকে আসলে সুস্থ নির্বাচন হয় কিনা সেটা আসলে দেখার বিষয়। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তাদের যে সমস্ত প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। এই হচ্ছে আমার কাছে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন পরিস্থিতি সর্বশেষ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। দুর্নীতির কারণে লোকসানে 4 মৌসুম ধরে চিনি উৎপাদন বন্ধের অভিযোগ রয়েছে কুষ্টিয়া সুগার মিলে। উৎপাদন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন 40,000 আখ চাষি। কর্মহীন হয়ে পড়েছেন মিলের কয়েকশো শ্রমিক। শ্রমিকদের বেতন ভাতা আর মালামাল ক্রয় বাবদ বকেয়া পড়েছে প্রায় 24 কোটি টাকা। মিল কর্তৃপক্ষ বলছে, সরকারের নির্দেশনা পেলে আবারও চালু হতে পারে প্রতিষ্ঠানটি। এভাবেই বিনষ্টের পথে মিলের ভারী মেশিনারিজ, বৈদ্যুতিক মোটরসহ কোটি টাকার স্থাপনা। অথচ একসময় লাভজনক কুষ্টিয়া সুগার মিলে 1965-66 মৌসুম থেকে শুরু হয় চিনি উৎপাদন। বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতির কারণে ধীরে ধীরে লোকসানে পড়ে মিলটি। শ্রমিক কর্মচারীদের বেতন, চাষিদের পাওনা ও মালামাল ক্রয় বাবদ বকেয়া পড়েছে প্রায় 24 কোটি টাকা।
লোকসানের বোঝা মাথায় নিয়ে 2021 সালে মিলটি বন্ধ হয়ে যায়। এতে ক্ষতির মুখে পড়েছেন 40,000 আখ চাষি সহ কয়েকশো শ্রমিক কর্মচারী। আমাদের অবস্থা শোচনীয়, খুব করুণ অবস্থা। ভাত পানি কোনোতে আমরা খাতিয়ার পাচ্ছি না। পুনরায় যদি সুগার মিলটা যদি সরকার চালু করত, তাহলে পরে আমরা হয়তো ছেলেপেলে নিয়ে 2 মুঠ ভাত খাইয়ে আমরা জীবিকা নির্ভর করে চলতে পারতাম। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, দুর্নীতির কারণে লাভজনক প্রতিষ্ঠানটি ধ্বংসের পথে। সঠিক ব্যবস্থাপনায় মিলটি চালু করা গেলে আবারও লাভজনক করা সম্ভব। বিভিন্ন রকম কারসাজি এইগুলা করে তারা মিলটাকে ধ্বংস করে ফেলছে। এটাকে যদি নতুনভাবে আবার চালু করা যায় তাহলে অবশ্যই অনেক মানুষের কর্মসংস্থান হবে, পাশাপাশি আমাদের সরকারও লাভবান হবে। কর্তৃপক্ষ বলছে, মিলটি চালু হলে এলাকার অর্থনৈতিক চাকা গতিশীল হবে, প্রাণচাঞ্চলতা ফিরবে এখানকার চাষিদের। কাজ নাই, মজুরি নাই। যখন আমাদের উৎপাদন চলমান ছিল তখন তাদেরকে নিয়ে উৎপাদন চালু করা হয়েছে, চলমান ছিল। শুধুমাত্র আবার উৎপাদন শুরু হলে তাদেরকে আবার নিয়োজন করা হতে পারে। 1961 সালে 216 একর জায়গা নিয়ে কুষ্টিয়া সুগার মিল নির্মাণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেচাকেনা জমে উঠেছে রাজশাহীর বানেশ্বরের সবচেয়ে বড় আমের হাটে। এবার আমের ফলন কম হয়, শুরু থেকেই ভালো দাম পাচ্ছেন চাষিরা। দাম নিয়ে ক্রেতার কিছুটা অসন্তোষ থাকলেও কৃষি অধিদপ্তর বলছে, এমন বাজার পরিস্থিতি আম চাষের জন্য ইতিবাচক। ভোর হতে না হতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ঝুড়ি ভর্তি আম। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখরিত রাজশাহী বানেশ্বরের সবচেয়ে বড় আমের হাট। উঠেছে লক্ষণভোগ, গোপালভোগ, খেরসাপাত, গুটি জাতের আম। পণ্য পরিবহন সহ সার্বিক সুবিধা থাকায় বেশ ক্রেতা হচ্ছে বানেশ্বর হাটে। গুটি জাতের আমের মন বিক্রি হচ্ছে 1500 থেকে 2000 টাকায়। গোপালভোগ, খেরসাপাতের মন 3 থেকে 3500 টাকা। এখান থেকে কিনি সিলেট দিয়ে। এবারকার আমের দাম খুব বেশি, খুবই বেশি। এই আমগুলো গত বছরে 1500-1600 টাকা পাইছি, এবার ওটা 3035 টাকা মন। গতবার এই সময় গোপালভোগ কিনেছিলাম 2000 টাকা মন, আজকে এখন কিনলাম 3500 টাকা মন। এবার আমের উৎপাদন কম হওয়ায় শুরুতেই দাম বেশ চড়া বলছেন ব্যবসায়ীরা। 5-7 দিন ফুল দামে চলবে, চলার পরে আপনার আমের রাজা ন্যাংরা চলে আসবে, তারপরে আসবে হচ্ছে আমরুপালি। আমরা 90% আম বিক্রি করে যে টাকাটা পাইছি, এবার 45% আম বিক্রি করে আমরা সেই টাকাটাই পাবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গত 2 বছর আমের দাম না পেলেও এবার ভালো দাম পাচ্ছেন চাষিরা। গতবারে ইনিশিয়াল স্টেজে যে অবস্থায় শুরু হয়েছে, এবছর দামটা কৃষকটা অনেকটা আশাবাদী আর কি, অনেকটাই সন্তোষজনক। আশা করি যারা পরিচর্যা করে পরিশ্রম করে আম গাছে ধরে রাখতে পেরেছেন তারা সন্তোষজনক মূল্য পাবে, এবং আমরাও চাই চাষিরা যেন মূল্য পায়। আসলে রাজশাহীতে এবার আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। ব্যবসা হবে অন্তত 1500 কোটি টাকার। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। দেশের আকাশে জিলহজ মাসে চাঁদ দেখা যায় 17 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা যায় বলে জানিয়েছে কমিটি। সন্ধ্যা 7টায় ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। রাত 9টার পরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামী 17 জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপন হবে। নতুন চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হয় হিজরি জিলহজ মাস। এ মাসেই পালিত হয় পবিত্র হজ, আর 10 তারিখে হয় ঈদুল আজহা। বৃহস্পতিবার সৌদি আরবে জিলহজ মাসে চাঁদ দেখা যাওয়ায় 16 জুন ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আটকে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা দেওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর হাটে কোরবানির পশু বিক্রি শুরু না হলেও বেচাকেনা চলছে খামারে। পশুপালনের ঝামেলা না থাকায় সরাসরি খামার থেকেই গরু কিনছেন অনেক ক্রেতা। 75,000 থেকে কোটি টাকায় মিলছে কোরবানির গরু। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে 50 ভাগের বেশি পশু। 2 সিটি কর্পোরেশনের ইজারার শর্ত অনুযায়ী 13 জুন থেকে কোরবানির পশু বিক্রি শুরু হবে রাজধানীর হাটে। বেচা বিক্রি চলবে 5 দিন। তবে খামারে কোরবানির পশু বিক্রির তেমন কোনো নিয়ম নীতি নেই। ভিড় এড়িয়ে পছন্দের কোরবানির পশু কেনার জন্য খামারকেই বেছে নিয়েছেন অনেকে। নেই যানজটেরও ভোগান্তি, তাই এক খামার থেকে অন্য খামারে ঘুরে দেখছেন ক্রেতারা। কেউ কেউ আগেভাগেই কিনে ফেলছেন পছন্দের পশুটি, অনেকে আবার এখনও দরদাম যাচাইয়ের জন্য খামারে যাচ্ছেন।
ক্রেতারা বলছেন গতবারের চেয়ে দাম কিছুটা বেশি। আইডিয়াটা নেওয়ার জন্য একটু কম্পেয়ার করতেছি আর কি, যে কোথা থেকে কিনলে ভালো হয়। তো আমি যদি দেখি যে কেজি হিসাবে ওনাদের কাছ থেকে নিলে ভালো হবে, তাহলে এখান থেকে নিয়ে যাব। যারা মধ্যবিত্ত, আমাদের চাহিদা থাকে একটু ছোটোর মধ্যে বা মিডিয়াম সাইজের মধ্যে, এই ধরনের গরুর সাপ্লাই কম দেখা যাচ্ছে। যা আছে মানে ম্যাক্সিমাম খুব বড় গরু। আমি যেটা ওজন দিলাম আপনাদের সামনে 407 কেজি হয়েছে, তাই না? তো এটা আমি বলছিলাম যে 520 টাকা করে রাখার জন্য। ওরা বললো যে 1 কেজি বেড়ে গেলেও 50 টাকা বেশি। এবছর ঢাকা মহানগরের 700 থেকে 800টি খামার কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। কষাই সরবরাহের সুবিধাসহ খামারগুলো দিচ্ছে ক্রেতাদের নানা অফার। 50% বেচাকেনা হয়ে গেছে আর অলরেডি বুকিং চলছে, ক্রেতারা আসতেছে। গত বছর থেকে সারা যদিও একটু কম, কিন্তু তারপরে আমাদের আল্লাহর মধ্যে ভালোই বিক্রি হয়েছে। আমরা ছোট গরুটি লাইভ ওজনে দিচ্ছি 200 থেকে 400 কেজি পর্যন্ত 500 টাকা, এবং 471 লিয়া মনে করেন আপনি 500 পর্যন্ত লোকা 550 টাকা। আবার দেখা গেল যে 571 600 পর্যন্ত এটা লোকা 600 টাকা রেট দিছি। তার ওভার গেলে এটা আমরা পিস হিসাবে গণনা করছি। খামার থেকে গরু কিনলে ঈদের দিন সকালে পৌঁছে দেওয়া হবে ক্রেতার বাড়িতে, এমন সুযোগও রয়েছে। এছাড়াও ওজন মেপে বিক্রি হচ্ছে পশু। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। খাবারের দাম বাড়ায় বাড়তি খরচের বোঝা বইতে হয়েছে তাদের, তাই দাম পাওয়া নিয়েও বেড়েছে দুশ্চিন্তা। কোরবানির ঈদে বিক্রির জন্য নওগাঁর 34,000 খামারে গরু পালন করা হয়েছে। প্রাকৃতিক পদ্ধতিতে পশু মোটাতাজা করেছেন খামারিরা, তবে খাবারের বাড়তি দাম খরচ বাড়িয়েছে তাদের, তাই উপযুক্ত দাম না পেলে লোকসান গুনতে হবে। ভারত থেকে যদি গরু ছাড়ে তাহলে আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে, খামারেরা লস খেয়ে যাবে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধ পথে গরু আনতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নওগাঁ একটা বড় জেলা, এখানে সীমান্ত রয়েছে। আপনারা দেখছেন অন্যান্য বছরে কিন্তু বিগত কয়েক বছর ধরে সীমান্তে কিন্তু গরু তেমন আসছে না। 6 মাস আগে থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে গরু কিনে পরিচর্যা করছেন যশোরের খামারিরা। জেলার চাহিদা মিটিয়ে 30,000 পশু বাইরে পাঠাতে পারবেন বলে জানিয়েছেন তারা। প্রতি কেজি আমরা এভারেজে মিক্সার করি, তাতে আমাদের 42 টাকা পড়তো, কিন্তু এখন 52-55 টাকা করে পড়তেছে। গেছে কোরবানিতে আমরা একটু দাম কম পাইছিলাম, এই কোরবানিতে আশা করতেছি মাংসের দাম বাইরে ভালো থাকায় যে আমরা একটু দাম বৃদ্ধি পাবো। যত্ন আত্তি করে বড় করা পশু কোরবানির হাটে তোলার অপেক্ষায় মাদারীপুরের খামারিরাও। ভুসি, ভুট্টা, গম এবং খেতে চাষ করা বাইরের যে ঘাসগুলি, সেই ঘাসগুলি আমরা খাওয়াই। সমস্ত খাবারগুলি আমাদের ভেজাল মুক্ত। এই বছর আমার 35টার মতো করেছিল, 10টার মতো বিক্রি হয়ে গেছে, আমার চাহিদা মতো দাম নেই। ফেনীতে বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করা হয়েছে প্রায় 90,000 পশু। হাটে তোলার আগেই অনেক পশু বিক্রি হয়ে যাচ্ছে সরাসরি খামার থেকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ উপলক্ষে বগুড়ায় বিভিন্ন মার্কেটে বাহারি ডিজাইন ও রং বেরঙের পোশাকের সমাহার। স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দসই পোশাক কিনছেন ক্রেতারা। ঈদের আগে জিনিসপত্রের দাম বৃদ্ধিতে কিছুটা স্বস্তি দিয়েছে বিকাশের ক্যাশব্যাক এবং অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের ডিসকাউন্ট অফার। এবারও ভালো বেচা কেনার প্রত্যাশা ব্যবসায়ীদের। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বগুড়ার মার্কেটগুলোতে এসেছে রং বেরঙের নানা ডিজাইনের পোশাক, কিন্তু দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। তবে বিক্রেতারা বলছেন বেচা কেনা কম ও দামও খুব একটা বেশি নয়। এদিকে ব্র্যান্ডের শোরুমগুলোতে ঈদ উপলক্ষে এসেছে নতুন নতুন পোশাকের কালেকশন। রয়েছে বিশেষ ছাড়, বিকাশের ক্যাশব্যাক সহ অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের অফারও। প্রত্যেকবার যেরকম ঈদের আগে অবশ্যই প্রাইসের দাম একটু বৃদ্ধি হয়, আবার দেখা যাচ্ছে যে পছন্দ অনুযায়ী বাজেট অনুযায়ী আমরা পাচ্ছি না। বিকাশে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, এই জন্য আমরা এখানে এই শোরুমে আসি এবং কেনাকাটা করি। বিক্রেতারা বলছেন নিজেদের অফারের পাশাপাশি অনলাইন পেমেন্টে ক্যাশব্যাক থাকায় ক্রেতাদের আকর্ষণ ও বিক্রি বেড়েছে। বিকাশের প্রফিটটা একটু ভালো হয়, তাতে কেনাকাটা বিক্রিও বেশি হয়। তো আশা করি আরও সামনের দিকে, যেহেতু ঈদের বেশ কিছুদিন আছে এখনো, আরও কাস্টমার মুভিং বাড়বে। ক্যাশের থেকে একটু বিকাশে পেমেন্টটা বেশি হচ্ছে, আমাদের বিক্রিও বেশি হচ্ছে। আর এই ঈদে প্রায় 100 কোটি টাকার বেচা কেনা হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ী নেতারা। রমজান ঈদের তুলনায় বেচাকেনা কিছু কম হবে, তারপরও আমরা আশাবাদী
বগুড়া নিউ মার্কেটে সারা বগুড়ায় যে কয়টা মার্কেট আছে আমাদের 100 কোটি টাকার মতো বিক্রি আমার আশাবাদী। বগুড়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 800 মার্কেট ও শপিং মলে চলছে ঈদের কেনাকাটা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশীয় ফলের সমারোহ নিয়ে রাজধানীর খামারবাড়িতে চলছে ফল মেলা। মৌসুমি নানা রসালো ফলে সাজানো স্টলগুলোতে ভিড় করছেন নগরবাসী। চেনা অচেনা অনেক ফলের সাথে পরিচয় করিয়ে দিতে অনেকে নিয়ে এসেছেন শিশুদেরও। এই মেলা শেষ হবে আজ। থরে থরে সাজানো দেশীয় ফল, আম, লিচু, জাম, ডেউয়া, করমচা সহ মৌসুমি বিভিন্ন ফল। আছে মুখরোচক নানা ধরনের আচারও। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে 3 দিনের জাতীয় ফল উৎসব। সারা দেশ থেকে বাগান মালিক ও বিভিন্ন সরকারি সংস্থা অংশ নিচ্ছেন মেলায়। সন্তানদের নিয়ে মেলায় এসেছেন অনেকেই। একসঙ্গে দেশীয় নানা ফলের সাথে পরিচিত হচ্ছেন তারা। এই ফলগুলো যখন দেখতে পাচ্ছে এক একটা পাশে যেমন জানতো দেখে বুঝতে পারছে এটা এই ফল, এটা এই ফল, মানে ফলগুলোর নামগুলো তারা উপলব্ধি করতে খুব ভালো। এটা মেলায় বাগান থেকে সরাসরি ফল এনেছেন মালিকরা। এসব ফল নিরাপদ বলছেন তারা, তবে দাম বেশির অভিযোগ ক্রেতাদের। এখানে আসছি মেলা দেখতে, মেলাটা উপভোগ করতে, ভালো লাগার জন্য। এখানে সব কিছুই অতিরিক্ত দাম। খামারি প্লাস হচ্ছে আমাদের হচ্ছে একদম অথেন্টিক, এখানে কোনো ভেজাল নেই কোনো, আর একদম ম্যাচুর হওয়ার পরে আমরা নিয়ে আসছি। আমাদের আম হয় না এইবার, আম হয়েছে বললাম না যে আপনার 10% আম হয়েছে 16%-এর ভিতরে। দেশীয় ফল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে। এতে সহায়তা করছে সরকারি প্রতিষ্ঠান হর্টেক্স ফাউন্ডেশন। 3200 টন আম এক্সপোর্ট হয়েছে, কাঁঠালও প্রায় এরকম এক্সপোর্ট হয়েছে। এছাড়া আমরা বেল, তাল, তারপরে আমলকি, এখানে যত ধরনের আইটেম দেখতেছেন এগুলো সবই কিন্তু এক্সপোর্ট হয়ে থাকে। আমরা মেইনলি হচ্ছে যে যারা এক্সপোর্ট করে থাকে তাদেরকে এবং যারা এক্সপোর্ট রিলেটেড প্রোডাক্ট উৎপাদন করে তাদেরকে আমরা টেকনিক্যাল সহায়তা দিয়ে থাকি। গত অর্থ বছরে বিশ্বের 53টি দেশে 48 রকমের ফল রপ্তানি হয়েছে বলছে প্রতিষ্ঠানটি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিন পেরোতেই জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এবার শতাধিক স্টলে দেশি বিদেশি 200 প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক গাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগান ও ঘর সাজানোর গাছ। প্রতি বছরের মতো রাজধানীর আগারগাঁওয়ে আবারও বসেছে জাতীয় বৃক্ষ মেলা। হরেক রকম দেশি বিদেশি ফলের চারা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। শুক্রবার ছুটির দিন হওয়ায় নগরবাসীও পছন্দের গাছ কিনতে ছুটে এসেছেন মেলায়। কেউ কেউ পরিবারের ছোট শিশুকে নিয়ে এসেছেন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। বাচ্চাদের আসলে বিভিন্ন গাছের সাথে পরিচয় করাতে আজকে আসছে ছুটির দিনে। ওদেরও ছুটি, আমারও ছুটি, সব মিলে আর কি মিলে গেল। অনেকে আবার গ্রামের বাড়ির জন্য কিনছেন নানা ধরনের গাছ, আবার কেউ কিনছেন শহরের বাড়ির জন্য গাছ। এটা লিচু গাছ, এই লিচু গাছটা আমি আমার গ্রামের বাড়িতে ঈদের সময় নিয়ে যাব এবং ঈদের সময় নিয়ে লাগাবো। কোনো নির্দিষ্ট করা থাকে না যে এই গাছ নেব, যেটা ভালো লাগে এবং যেটা আমার কাছে নেই সেটা আবার নিয়ে যাই। ব্যবসায়ীরা বলছেন ফল ও শোভাবর্ধক গাছের চাহিদা বেশি রয়েছে মেলায়। ছুটির দিন হওয়ায় মেলাও জমে উঠেছে। ইনডোরের দিক দিয়ে গ্রিন স্পেসের থেকে আপনার যে অর্কিডগুলো আছে সেগুলো এবং ক্যাকটাসগুলো হলো মানুষের চাহিদা খুব বেশি, কিন্তু যারা ছাদ বাগানে ছাদে যারা বাগান করে থাকেন তাদের কাছে আমের চাহিদাটা খুব বেশি। এদিকে অনেক স্টলে রয়েছে বনসাই গাছের চাহিদা। কৃষ্ণচূড়া বনসাইয়ের দাম লাখ টাকা, আর বোতল ব্রাশ বনসাইয়ের দাম চাচ্ছেন 1.5 লাখ টাকা। আমরা চেষ্টা করছি বনজ গাছটাকে একটু প্রমোট করার। সেই উপলক্ষে আমাদের কাছে কৃষ্ণচূড়া, জাকারান্ডা, কেশিয়া সহ বিদেশি গাছ যেসব বনজ গাছ আছে ওগুলিকে বেশি প্রাধান্য দিচ্ছি। নার্সারির মালিকরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার শুরুতেই জমে উঠেছে মেলা। বেচা বিক্রিও বেশ ভালো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।